আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলে ভালো আছেন। স্বাধীন বাংলাদেশে সকলকে স্বাগতম। আশা করি আমাদের সবারই মন মাইন্ড ভালো যে আমরা দীর্ঘ সময় একটা অত্যাচার এবং শোষণের মধ্যে দিয়েছিলাম এবং আমাদের স্টুডেন্ট এবং আমরা যে ছাত্ররা কিছু করতে পারি সেটার ব্যাপ্ত প্রতিফলন ঘটছে আমাদের এই সরকার মানে স্বৈরশাসক সরকারের বিদায়ের ফলে। সো অবশ্যই আমাদের স্টুডেন্টের মানে সবচেয়ে যোগ্য এই বাংলাদেশের মধ্যে বা পৃথিবীর মধ্যে স্টুডেন্টরা, এটা সবসময় মনে রাখবেন যে স্টুডেন্টরা চাইলে যে কোনো জিনিসই করতে পারে যেটা অন্য কেউ করতে পারে না। সো এটা শুধু ভাবলেই হবে না, আমি পড়ানোর শুরুতে কিছু কথা বলে নেই। তো এটা আমাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগাতে হবে যে না, আমাদের সামনে এক্সাম বা আমাদের সামনে ভালো কিছু করতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। তো আশা করি সবাই এই দৃঢ় বিশ্বাস নিজের মধ্যে রেখে ভালো করে পড়াশোনা করবেন। আমি আজকে আপনাদেরকে ক্লাস নিব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, নবম অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। তো আমি 1 মিনিট সময় দিব। যারা ক্লাসটিতে জয়েন করছো তোমরা একটু দ্রুত তোমাদের বন্ধুদের একটু মেনশন দিয়ে জানিয়ে দাও যে ক্লাসটি শুরু হয়ে গেছে। আমি আজকে তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের উপর ফুল মানে ইম্পর্টেন্ট টপিক্সের উপর লেকচারটি থাকবে আমার, এবং সাথে সিকিউ সলভ। সো দ্রুত সময়ের মধ্যে যাতে সবাই ক্লাসটিতে জয়েন করে তোমরা একটু ওদেরকে একটু মেনশন করে দাও যাতে বাকিরাও ক্লাসটিতে জয়েন করতে পারে। ওকে, তোমরা একটু দ্রুত সময়ের মধ্যে একটু মেনশন করে দাও কষ্ট করে, কারণ আমি ক্লাসটি খুব দ্রুত সময়ের মধ্যে শুরু করে দেবো। আর আজকের ক্লাসের টপিকসগুলো খুবই কম আছে, আমি খুব চমৎকারভাবে তোমাদের বোঝানোর ট্রাই করব, কারণ স্বাধীন বাংলাদেশের আজকে আমার প্রথম ক্লাস। আমি অবশ্যই স্বাধীনতার সাথে মানে স্বাধীনতার যে একটা উদযাপনের সাথে ক্লাসটি নিব। তোমরা অবশ্যই ক্লাসটিতে শুরু থেকে জয়েন থেকো। আমি ক্লাসটি শুরু করবো এখনই। তো তোমাদের পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে ফার্স্টে কেমিস্ট্রি রিলেটেড কিছু পড়া আছে, যেমন ওই পড়াগুলো আমি এখন পড়াবো না, কারণ আমি যখন কেমিস্ট্রি পড়াবো তোমাদেরকে গুণগত রসায়ন, তো সেখানে এগুলো তোমরা ম্যাক্সিমাম জিনিসই তোমাদের পড়া আছে, যেমন এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় বা এনতম কক্ষপথের এনার্জি নির্ণয়। এই ম্যাথগুলো অলরেডি তোমরা গুণগত রসায়নে শিখে আসছো, সে কারণে আমি এগুলো তোমাদের এখানে দেখাবো না। আমি এখানে যে জিনিসগুলো তোমাদের নতুন আসছে, যেমন তেজস্ক্রিয় পদার্থ, হ্যাঁ, বা তেজস্ক্রিয় ক্ষয় জিনিসটা কি, বা তেজস্ক্রিয় ক্ষয়ের যে সূত্রগুলো আছে এই সূত্রের প্রতিপাদন প্লাস এগুলোর সিকিউ সলভ, তো সেগুলো আমি শুরু করব। ফার্স্টে আমি তোমাদেরকে বলে নিই যে তেজস্ক্রিয় পদার্থ কাকে বলে। মনে রাখবা, তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে যে সকল পদার্থ আস্তে আস্তে কী হয়ে যায়, ক্ষয় হয়ে যায় বা ভেঙে যায়, তাদেরকে বলে তেজস্ক্রিয় পদার্থ। আরেকটা জিনিস তোমরা মনে রাখবা, যে সকল আমরা যে পৃথিবীতে 118টি মৌল বলি, অর্থাৎ যে সকল আমরা যেমন জানি কার্বনের পারমাণবিক সংখ্যা কত, 6, আবার জানি ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, অর্থাৎ যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা 82-এর চেয়ে অধিক তাদেরকে আমরা তেজস্ক্রিয় পদার্থ হিসাবে জানি, বা আসলে তারাই হলো তেজস্ক্রিয় পদার্থ। আসলে তাহলে আমরা কি জানলাম, যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা 82-এর অধিক তাদেরকে আমরা তেজস্ক্রিয় পদার্থ বলবো। কেন তাদেরকে আমরা তেজস্ক্রিয় পদার্থ বলি? কারণ এরা হলো সময়ের সাথে সাথে ক্ষয় হয়ে যায় বা ভেঙে যায়, হ্যাঁ, বা আস্তে আস্তে মানে ক্ষয় হয়ে যাওয়া মানে কি, আস্তে আস্তে এই কলমটা আস্তে আস্তে ক্ষয় হয়ে গেল। তো যদি এটা ক্ষয় হয়ে যায় তখন আমরা কি বুঝবো, এটা হলো তেজস্ক্রিয় পদার্থ। তো আমরা তেজস্ক্রিয় পদার্থ আমরা শিখলাম। আর তেজস্ক্রিয় কণা হলো 3 ধরনের, মনে রাখবা, আলফা কণা, বিটা কণা এবং গামা কণা। এখান থেকে তোমাদের একটা চমৎকার একটা এমসিকিউ আসে যে কোন বা আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, কোন রশ্মির বেদন ক্ষমতা সবচেয়ে কম বা বেদন ক্ষমতার ক্রম কি? মনে রাখবা, সবচেয়ে হলো গামা রশ্মির বেদন ক্ষমতা সবচেয়ে বেশি, এরপর বিটা রশ্মি, এরপর দেন হলো আলফা রশ্মির বেদন ক্ষমতা সবচেয়ে কম। আর কোন রশ্মির শক্তি সবচেয়ে বেশি? উল্টাটা, আলফা রশ্মির শক্তি সবচেয়ে বেশি, এরপর বিটা, এরপর গামা। তো এগুলো হলো এমসিকিউর জন্য। এখন আমি পড়ায় চলে যাই। ফার্স্টে হলো তেজস্ক্রিয় ক্ষয়, এই সূত্রটা একটু আমি তোমাদেরকে দেখাই। তেজস্ক্রিয় ক্ষয়, তেজস্ক্রিয় ক্ষয়। তো তেজস্ক্রিয় ক্ষয় জিনিসটা কি? মনে রাখবা যে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙ্গনের হার, তেজস্ক্রিয় পরমাণুর ভাঙ্গনের হার, যে সূত্রটা তোমরা
মুখস্থ করো কিন্তু বুঝো না আসলে এটা কিভাবে আসলো। তেজস্ক্রিয় পরমাণুর ভাঙ্গনের হার তেজস্ক্রিয় পরমাণুর ভাঙ্গনের হার ওই সময়ে উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যা সমানুপাতিক। ওই সময়ে উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। ফর এক্সাম্পল, এই যে তত্ত্ব, এই তত্ত্বকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে সূত্রটা কীরকম দাঁড়ায়। ধরো টি ইকুয়ালস টু 0 সময়ে, অর্থাৎ যখন পরমাণুটার জন্ম হলো, টি ইকুয়ালস টু 0 সময়ে প্রারম্ভিক বা প্রাথমিক পরমাণুর সংখ্যা, ধরো প্রাথমিক পরমাণুর সংখ্যা, এটা সাপোজ ধরো এন নট, কি এন নট। হ্যাঁ, তো এখন টি ইকুয়ালস টু টি সময়, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর পরমাণুর তখন প্রাথমিক পরমাণুর সংখ্যা থাকবে না, তখন থাকবে টি ইকুয়ালস টু টি সময় পর। আমরা জানি তেজস্ক্রিয় পদার্থ মানে হলো সময়ের সাথে সাথে ক্ষয় হয়ে যায়। ওই টি ইকুয়ালস টু 0 সময় না দিয়ে আমি টি ইকুয়ালস টু টি, অর্থাৎ একটা নির্দিষ্ট টি সময় অতিবাহিত হওয়ার পর অক্ষত পরমাণুর সংখ্যা আমি ধরলাম কি, শুধু এন নট না ধরে শুধু এন ধরলাম। তাহলে পরমাণুর অক্ষত পরমাণুর সংখ্যা কত থাকলো, তাহলে অক্ষত পরমাণুর, এটা ধরো টি ইকুয়ালস টু টি সময়ে অক্ষত পরমাণুর সংখ্যা এন। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি এন। তাহলে কি পরিমাণ পরমাণু ভেঙে গেছে, অর্থাৎ ভাঙ্গনের হারটা কী হবে তাহলে, বা ভাঙ্গনের পরিমাণ, এটাকে যদি আমি ডিএন দিয়ে প্রকাশ করি, ডিএন, তাহলে প্রাথমিক অবস্থায় যে পরমাণু ছিল এবং টি ইকুয়ালস টু টি সময়ে অতিবাহিত হওয়ার পর যে মানে পরমাণুটা ছিল, অর্থাৎ প্রাথমিক থেকে আমি অক্ষত পরমাণুর সংখ্যাটা বিয়োগ দিলে আমার কি বের হয়ে গেল, ভাঙ্গনের পরিমাণ, ডিএন পরিমাণ পরমাণু ভেঙে গেছে। আমাদের এখন সংজ্ঞায় কি বলছে, তেজস্ক্রিয় পরমাণুর ভাঙ্গনের হার, তো ভাঙ্গনের পরিমাণ হলো ডিএন। ভাঙ্গনের হার বলতে বোঝানো হয়েছে হলো সময় দিয়ে ভাগ করা। হ্যাঁ, আমি যদি ডিটি অর্থাৎ ক্ষুদ্র সময় নেই, এই ভাঙ্গনের পরিমাণকে যদি আমি ডিটি ক্ষুদ্র সময় নেই, এই ভাঙ্গনের হারটা হয় ওই সময়ে উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। তো ওই সময় উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যা কী ছিল, ক্যাপিটাল এন। তাহলে ডিএন বাই ডিটি হবে ক্যাপিটাল এন এর সমানুপাতিক। এইটা হচ্ছে তোমার তেজস্ক্রিয় যে ক্ষয়, এই তেজস্ক্রিয় ক্ষয়ের যে সূত্র, এই সূত্রের তত্ত্বের ব্যাখ্যা, মানে আমি ব্যাখ্যাটা করে দিলাম। এখানে একটা ঋণাত্মক চিহ্ন দিতে হয় এই কারণে, আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে কি পরমাণুটা কমে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, এই কারণে আমি এখানে একটা ঋণাত্মক চিহ্ন দেই। তাহলে এখন আমি মাইনাস ডিএন বাই ডিটি লিখতে পারি। এখানে একটা সমানুপাতিক চিহ্ন তুলে, এটা সমানুপাতিক চিহ্ন তুলে একটা ইকুয়াল চিহ্ন এনে এবং এর সাথে ইকুয়াল চিহ্ন দিলে আমরা জানি একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হয়। এক্ষেত্রে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক ল্যামডা আনলাম। এই ল্যামডা কি, এই ল্যামডাটা হলো ক্ষয় ধ্রুবক। এই ল্যামডাটা কি, এই ল্যামডাটা হলো ক্ষয় ধ্রুবক, বা এর আরেকটি নাম আছে, সেটি হচ্ছে অবক্ষয় ধ্রুবক। ক্ষয় ধ্রুবক বা অবক্ষয় ধ্রুবক, এটা আমাদের লাগবে কিন্তু, ক্ষয় ধ্রুবক বা অবক্ষয় ধ্রুবকটা। ঠিক আছে, এখন এই ল্যামডার একক আছে, ক্ষয় ধ্রুবকের একক আছে, ল্যামডা এর একক। মনে রাখবা, সময়কে যখন আমরা সেকেন্ডে নিব তখন ল্যামডার একক হবে সেকেন্ড ইনভার্স 1। সময়কে যখন আমি ডেতে নিব, মানে দিনে হিসাব করব, তখন এটার একক হবে ডে ইনভার্স 1 ল্যামডা, ক্ষয় ধ্রুবকের একক। এবং সময়কে যখন আমি ইয়ারে নিব তখন এটার একক হবে ইয়ার ইনভার্স 1। এইটাই হচ্ছে ক্ষয় ধ্রুবক। এখন আমি তোমাদের এই যে আমি সূত্রটা পেলাম, মাইনাস ডিএন বাই ডিটি ইকুয়ালস টু ল্যামডা এন, এই সূত্রকে রূপান্তর করব, অর্থাৎ তেজস্ক্রিয় ক্ষয়ের যে সূত্র আছে এইটা, এই সূত্রের রূপান্তরিত সূত্র, অর্থাৎ তেজস্ক্রিয় ক্ষয়ের রূপান্তর সূত্রটা আমরা এখন বিশ্লেষণ করব, বা একে কি বলে, তেজস্ক্রিয় রূপান্তর সূত্র। তেজস্ক্রিয় রূপান্তর সূত্রটা একটু আমি যদি দেখি, তেজস্ক্রিয় রূপান্তর সূত্র, আচ্ছা, আমরা যে তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটা শিখলাম, মাইনাস ডিএন বাই ডিটি ইকুয়ালস টু ল্যামডা এন, এই সূত্রটা আমরা শিখছিলাম।
এখন এই সূত্রকে একটু আমি মডিফাই করি, তো আমি মাইনাস দিয়ে যদি গুণ করে দিই তাহলে কী হয়, এখানে মাইনাস দিয়ে গুণ করলে উভয় পক্ষকে যদি মাইনাস দিয়ে গুণ করে দিই, এখানে থাকে dn/dt, কারণ মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, এখানে যদি মাইনাস দিয়ে গুণ করে দিই এখানে মাইনাসটা এসে পড়ে। এখন আমি কি করব, এখন আমি সুন্দর করে dn এর নিচে এই nকে নিয়ে আসবো, আর টিকে আড়াআড়িভাবে ল্যামডার সাথে নিয়ে যাব। তো এরকম আমি সূত্রের প্যাটার্নটাকে এরকম করে নিলাম। এখন আমি এটাকে একটা সমকলন অর্থাৎ ইন্টিগ্রেশনের সাহায্যে তেজস্ক্রিয় রূপান্তরের সূত্রটা আমি করে ফেলবো। ধরো টি ইকুয়ালস টু 0 সময়ে আমরা দেখতে পাচ্ছি যে n ইকুয়ালস টু n0, হ্যাঁ, অর্থাৎ nটাই n0, মানে 0 সময়ে যখন কী ছিল, পরমাণুর সংখ্যা প্রাথমিক পরমাণুর সংখ্যা সমান হবে না, অর্থাৎ তখন n ইকুয়ালস টু n0 লেখা হয়, এবং একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর তখন n ইকুয়ালস টু কী হয়, n হয়, কারণ ক্ষয় হয়ে n পরিমাণ অবশিষ্ট থাকে। হ্যাঁ, তখন আমি যদি এই সূত্রকে এই সীমার মধ্যে ইন্টিগ্রেশন করি, কীরকম, ইন্টিগ্রেশন অফ dn/n, আমি এখানে এটাকেও নিচেরটাকে যারা ম্যাথ করছো তারা নিচেরটাকে কি বলে, লোয়ার লিমিট, আমি লোয়ার লিমিটের জায়গায় n0 রাখলাম, এবং আপার লিমিটের জায়গায় কী রাখলাম, n রাখলাম। ইকুয়ালস টু এই পাশে আছে মাইনাস ল্যামডা, এই ল্যামডাটা হলো ধ্রুবক, এই মাইনাস ল্যামডাকে আমি বাইরে নিয়ে আসি, সরি এখানে আমার একটু ভুল হয়েছে, এখানে হবে ডিটি, ল্যামডা ডিটি, ওকে। তো মাইনাসটাকে আমি বাইরে রাখলাম আর ল্যামডাকেও বাইরে রাখলাম, কারণ ল্যামডা হলো ধ্রুবক, একে ইন্টিগ্রেশন করা যায় না, তো ডিটি এখানে রইল। আর আমার লোয়ার লিমিট কী হবে, 0, এই 0 সময়ে, আর আপার লিমিট কী হবে, টি সময়ে, টিকে আমি আপার লিমিটে দিয়ে দিলাম। এখন এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তোমাদের ইন্টিগ্রেশন যারা করছিল বা যারা করো না তাহলে এই সূত্রটা অবশ্যই মনে রাখবা, ইন্টিগ্রেশন অফ dx/x, এটার সূত্র হলো ln x, তাহলে ইন্টিগ্রেশন অফ dn/n, তাহলে এটার সূত্র কী হবে, অবশ্যই ln n হবে। তাহলে আমি কী লিখবো, ln n। আমি যখন ইন্টিগ্রেশন করে ফেললাম তখন ইন্টিগ্রেশন চিহ্নটা আর দিব না, আমি জাস্ট লিমিটগুলো বসাই দিব, আপার লিমিট কি n এবং লোয়ার লিমিট কি n0 মাইনাস ল্যামডা। আচ্ছা, এটুকু আবার কী আসলো, ইন্টিগ্রেশন। মনে রাখবা, আমি যদি 1 ইন্টু dx একে যদি ইন্টিগ্রেশন করি, বা শুধু dx থাকা মানে কি এর সাথে 1 গুণাকার আছে, বা শুধু dxকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে সেটা হয় x। এখন কি আছে, এখানে আছে 1 ইন্টু dt, তাহলে এটা কী হবে, অবশ্যই t হবে ইন্টিগ্রেশন করলে, t। এখন আমি লিমিটগুলো বসাই দেবো, আপার লিমিট ছিল t, লোয়ার লিমিট ছিল 0। এখন দেখো কি হয়, আমি এখন কি লিমিটগুলো বসাই দেবো, এনের জায়গায় আপার লিমিটটা বসাবো, এনের জায়গায় এনই হবে, তাহলে এরপর লোয়ার লিমিট বসানোর আগে আমি একটা সূত্রে মাইনাস আনবো, এখন লন এনের জায়গায় লোয়ার লিমিটটা বসালে n0, ওকে, মাইনাস ল্যামডা। একইভাবে টির জায়গায় আপার লিমিটটা বসালাম, টি হলো কি হলো, টি ব্যাকেট দিয়ে আমি, আর সূত্রের মাইনাস টির জায়গায় যখন লোয়ার লিমিট বসাবো তখন কী হবে, 0 হবে। তাহলে আমি কি পেলাম, আরেকটা সূত্র মনে রাখবা, এটা লনের সূত্র, লন a/b যদি থাকে তাহলে আমরা তাকে লিখতে পারি ln a মাইনাস ln b। হ্যাঁ, মাইনাস থাকলে আমরা ভাগ আকারে লিখতে পারি, এখানে তাহলে মাইনাস আছে, একে কী লিখতে পারি, ভাগ আকারে লিখতে পারি ln n/n0, ওকে, আর মাইনাস ল্যামডা টি, ঠিক আছে। এখন যদি আমি উভয় পক্ষে লন আনি, কি আনি, লন, বা এই লনকে যখন ওই পাশে নিয়ে যাব, এই লনকে যখন আমি ওই পাশে নিয়ে যাব, হ্যাঁ, তখন এটা ই ভিত্তিক হিসাবে ওই পাশে চলে যাবে, এবং এখানে যে মাইনাস ল্যামডা টি ছিল ওই ল্যামডা টিটা এই ভিত্তিকের পাওয়ার হিসাবে থাকবে। হ্যাঁ, এরপর লাস্ট এটা কীভাবে হয় দেখো একটু। এই পর্যন্ত আশা করি সকলে বুঝতে পারছো, তোমাদের একটু সময় দিতে হবে যে আসলে তোমরা বুঝতে পারছো কিনা। তো যারা যারা ক্লাসটি করছো অবশ্যই আমাকে বলবা। তাহলে আমি কী পেলাম, n/n0 ইকুয়ালস টু e⁻ মাইনাস ল্যামডা টি। তাহলে এখানে এনটা কী হয়, এনটা হয় এই n0 যখন ওই পাশে চলে যাবে তখন আড়াআড়ি গুণ হয়ে n0 e⁻ মাইনাস ল্যামডা টি। এটাই হচ্ছে তেজস্ক্রিয় রূপান্তর সূত্র। এটা কি তেজস্ক্রিয় রূপান্তর সূত্র। তাহলে আমরা কি শিখলাম, n ইকুয়ালস টু n0 e⁻ মাইনাস ল্যামডা টি, যাকে আমরা কি বলবো, তেজস্ক্রিয় রূপান্তর সূত্র। হ্যাঁ, এখন তাহলে আমরা আরেকটা বিষয় শিখব, এগুলো ইম্পর্টেন্ট সবই। অর্ধায়ু বা অর্ধজীবন একই কথা, অর্ধায়ু বা অর্ধজীবন বা হাফ লাইফ ইংলিশে বলে, অর্ধজীবন। মনে রাখবা, কোনো একটা তেজস্ক্রিয় পদার্থের অর্ধেক পরিমাণ ক্ষয় হতে যে সময় লাগে তাকে বলে অর্ধায়ু বা
অর্ধজীবন। অর্ধেক পরিমাণ ক্ষয় হতে, ধরো প্রাথমিক পরমাণুর সংখ্যা ছিল n নট, তাহলে অর্ধেক পরিমাণ হলে কি হবে n নট বাই 2 অর্ধেক। এই অর্ধেক পরিমাণ ক্ষয় হতে যে সময়টা লাগে তাকে বলে টি হাফ বা অর্ধজীবন। অর্ধজীবনকে হলো টি হাফ দিয়ে প্রকাশ করে, টি হাফ। এই টি হাফটা হবে n নট বাই 2। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা আমাদের ইকুয়েশনটা কিভাবে হবে, তো দেখো আমরা জানি কি n ইকুয়ালস টু n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো এই এনটা কি, এনটা হবে অর্থাৎ অক্ষত পরমাণুর সংখ্যাটা হবে হলো প্রারম্ভিক পরমাণুর সংখ্যার অর্ধেক, যেহেতু আমি অর্ধজীবন বের করতেছি। হ্যাঁ, প্রারম্ভিক পরমাণুর সংখ্যা n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা। এই টির জায়গায় আমি কি লিখবো, টি হাফ লিখবো, কারণ কি অর্ধজীবন, অর্ধেক সময়ে এইটা সংগঠিত হবে, অর্ধেক পরিমাণ হয়ে যাবে কোন সময়ে, অর্ধ সময়ে। ওকে, তাহলে দেখো এখন যদি আমি n নট কেটে দিই তাহলে এখানে কি থাকে 1/2 থাকে, আর এখানে আমি কি পেলাম e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা সাথে কি টি হাফ। এখন যদি আমি উভয় পক্ষে লন আনি, এক্সট্রা কি আনি লন, তাহলে এখানে কি হবে লন হাফ। এখানে যদি আমি লন আনি, লন সাথে ই পাওয়ার ল্যামডা টি হাফ, এভাবে লিখে দিতে পারি আমি। ওকে, এখন মনে রাখো তোমরা যদি ক্যালকুলেটারে যদি দেখো যে লন হাফের মানটা, লন হাফ তোমরা এখন যারা ক্লাসটি করছো তোমরা দেখো যে লন হাফের মানটা সবসময় হয় -0.693। তোমরা ক্যালকুলেটারে দেখো এখনই আমার সাথে সাথে কত হয় লন হাফের মানটা -0.693। আর সবসময় মনে রাখবা লন আর ই যদি একত্রে গুণ আকারে থাকে, লন আর ই কাটা যায়, তার মানে আমাদের থাকবে কি শুধু মাইনাস ল্যামডা টি হাফ, মাইনাস ল্যামডা টি হাফ। এখন আমি ওই পক্ষ থেকে মাইনাস মাইনাস কেটে দিতে পারি, আর এটাকে যদি এই পাশে আনি আর ওইটাকে যদি ওই পাশে নেই অর্থাৎ স্থানান্তর করলে, তাহলে আমি ল্যামডা টি হাফ ইকুয়ালস টু আমি পাই 0.693। তাহলে টি হাফ ইকুয়ালস টু কত হবে, টি হাফ ইকুয়ালস টু হবে 0.693 ভাগ ল্যামডা। এটাই হলো অর্ধায়ু বা হাফ লাইফের ইকুয়েশন। টি হাফ ইকুয়ালস টু কি শিখলাম 0.693 বাই ল্যামডা। আশা করি সকলেই বুঝতে পারছো। তো যারা যারা বুঝতে পারো নাই, তো ক্লাসটি যদি আবার, এটা এখানে রেকর্ড ক্লাস থাকবে, আবার যখন দেখবা আমি যেভাবে বলছি অবশ্যই তোমরা বুঝতে পারবা। তাহলে আমরা কি শিখলাম, টি হাফ ইকুয়ালস টু 0.693 বাই ল্যামডা। কীভাবে আসছে আমি ইকুয়েশনটা খুব সুন্দর করে খুব গোছানোভাবে বলে দিয়েছি। তোমরা যারা মানে ক্লাসটিতে পরে জয়েন করবা, তো শুরু থেকে দেখলে আই থিঙ্ক তোমরা বুঝতে পারবা, তারপর না বুঝতে পারলে অবশ্যই আমাকে ইনফর্ম করবা, আমি বলে দিব। এখন হলো গড় জীবন বা গড় জীবন। গড় জীবন মনে রাখবা, গড় জীবনকে টাও দিয়ে প্রকাশ করে, কি দিয়ে, টাও দিয়ে। হ্যাঁ, এই টাওটা হলো 1/λ। অর্থাৎ আমি যদি এই ক্ষয় ধ্রুবক ল্যামডাকে কি জানি আমরা, ক্ষয় ধ্রুবক, আমি যদি ক্ষয় ধ্রুবককে 1 দিয়ে ভাগ করি তাহলে আমি গড় জীবন পাই। তাহলে কি পাই, গড় জীবন পাই। এখন আরেকটি বিষয় যে অর্ধায়ু এবং গড়ায়ু বা গড় জীবনের মধ্যে একটা সম্পর্ক আছে। অর্ধায়ু ও গড় আয়ুর মধ্যে একটা সম্পর্ক আছে, রিলেশনশিপ বিটুইন হাফ লাইফ অ্যান্ড ফুল লাইফ, গড় আয়ু। তো এটা কি আমরা একটু আগে শিখলাম, অর্ধায়ু হলো 0.693 বাই ল্যামডা। হ্যাঁ, এখন যদি আমি এটাকে 0.693 আর ল্যামডাকে যদি আমি এভাবে রাখি 1/λ, তাহলে চাইলে আমরা রাখতে পারি, তাই না, যেহেতু এখানে ল্যামডাটা ভাগ আকারে আছে, তো 1 ভাগ ল্যামডা এইভাবে রাখতে পারি। আর এটা যেহেতু উপরে ছিল, তো 0.693 ইন্টু 1/λ এভাবে রাখতে পারি। তাহলে 0.693 আর 1/λ মান কত, টাও, কারণ 1/λ দিয়ে ভাগ করলে আমরা পাই গড় জীবন। তাহলে এখানে কি লিখতে পারি, টাও। এইটাই হচ্ছে তোমার হাফ লাইফ এবং ফুল লাইফ, অর্থাৎ অর্ধায়ু এবং গড় আয়ুর মধ্যে সম্পর্ক। অর্থাৎ আমি 0.693কে গড় জীবন দিয়ে গুণ করলে আমি হাফ লাইফ অর্থাৎ টি হাফটা পেয়ে যাই। ওকে, ফাইন। এখন তোমাদের মোটামুটি এই জিনিসগুলো একটু জানতে হবে। কি কি আমি শিখলাম, ফার্স্টে শিখাইলাম হলো তেজস্ক্রিয় ক্ষয় বা তেজস্ক্রিয়তার ক্ষয়, এরপর শিখাইলাম হলো তেজস্ক্রিয় ক্ষয়ের রূপান্তর সূত্র, এরপর আমি দেখাইলাম হলো তোমাদের কিভাবে হাফ লাইফ অর্থাৎ অর্ধায়ুটা পাই। এখন আমি তোমাদেরকে দেখালাম গড় আয়ু এবং অর্ধায়ু এবং গড় আয়ুর মধ্যে সম্পর্ক। এরপর তোমাদের আমি একটা সিকিউ সলভ করে নিই, দেন আমি আরও কিছু জিনিস তোমাদের দেখাবো। সিকিউটা হলো এরকম যে দেখো, রাজা একজন ব্যক্তির নাম। রাজা দুটি তেজস্ক্রিয় মৌল এ এবং বি নিয়ে কাজ করছিল। হ্যাঁ, দুটি তেজস্ক্রিয় মৌল।
মূলদয়ের অর্ধায়ুর যোগফল 15 বছর। অর্ধায়ুর যোগফল কত? 15 বছর। এবং এ এর অর্ধায়ু, অর্ধায়ু মানে টি হাফ, বি এর অর্ধায়ুর দ্বিগুণ। বি এর অর্ধায়ুর কত গুণ? দ্বিগুণ। তো আমাদের এখানে ক নাম্বার কোশ্চেনে বা গ নাম্বার কোশ্চেন থাকবে এটা, এ মৌলের ক্ষয় ধ্রুবক। ক্ষয় ধ্রুবক মানে কি মনে আছে তোমাদের? হ্যাঁ, ক্ষয় ধ্রুবক হলো ল্যামডা। তো বলছে এ মৌলের ক্ষয় ধ্রুবক নির্ণয় করো। তাহলে ক্ষয় ধ্রুবক নির্ণয় করতে গেলে আমাদের কি লাগবে? আমি একটু মনে করি, যদি মনে করি তাহলে কি দেখো তো, আমি যদি কোনো একটা মৌলের কি জানি টি হাফ অর্ধায় যেহেতু পাইছে, তাহলে ক্ষয় ধ্রুবক আমাদের ল্যামডা, হ্যাঁ, আর টি হাফ যদি জানি তাহলে কিন্তু আমরা ক্ষয় ধ্রুবক ইজিলি বের করতে পারবো। তাহলে অবশ্যই আমাদের এই সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে, টি হাফ ইকুয়ালস টু 0.693 বাই ল্যামডা। আমাদের টি হাফটা আমাদের যে উদ্দীপকের যে জিনিসটা দিয়ে দেওয়া আছে ওইখান থেকে আমি চাইলে টি হাফটা বের করতে পারবো, আর টি হাফটা বের করলে আমরা ল্যামডা অর্থাৎ ক্ষয় ধ্রুবকটা বের করতে পারবো। তাহলে এ এবং বি নিয়ে কাজ করছিল, মৌলদের অর্ধায়ুর যোগফল 15 বছর এবং এ এর অর্ধায়ু বি এর দ্বিগুণ। তাহলে আমি যদি গ নাম্বার কোশ্চেনটা করি, মনে মনে ধরি বি এর অর্ধায়ু এক্স, বি এর অর্ধায়ু আমি ধরে নিলাম কত? এক্স। তাহলে এ এর অর্ধায়ু কত হবে? অবশ্যই 2x হবে, বলে দিচ্ছে 2x দ্বিগুণ। এখন বলছে এই দুইটার মৌলদ্বয়ের অর্থাৎ এ আর বি এর অর্ধায়ের যোগফল 15 বছর। তাহলে আমি শর্ত মতে লিখতে পারি এই দুইটার অর্ধায়ু এক্স প্লাস 2x ইকুয়ালস টু 15 বছর, তার মানে 15 ইয়ার লেখার দরকার নেই। তাহলে এক্স আর 2x যোগ করলে 3x ইকুয়ালস টু 15, তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে? 5। তাহলে এক্স যদি 5 হয় তাহলে এ মৌলের অর্ধায়ুটা আমি বের করতে পারি না, হ্যাঁ, 2x, তাহলে 2 × 5 অর্থাৎ এ মৌলের অর্ধায়ু তাহলে কত বছর হয়ে গেল? 10 বছর। সুতরাং আমি লিখতে পারি এ মৌলের, এটা কিন্তু ঢাকা বোর্ডে আসছিল, হ্যাঁ, এ মৌলের অর্ধায়ু টি হাফ ইকুয়ালস টু আমি লিখতে পারি 2x, তাহলে 2x, তো 2x এর মান কত? 5, তার মানে কত? 5 × 2 = 10, 10 ইয়ার, হ্যাঁ, 10 ইয়ার বছর, এটা কিন্তু ইয়ারে। এখন যেহেতু আমি টি হাফ বের করতে পারলাম, তাহলে ইজিলি আমি এ মৌলের ক্ষয় ধ্রুবক বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে আমি কি, সুতরাং এ মৌলের ক্ষয় ধ্রুবক যদি ল্যামডা এ হয়, মনে মনে ধরলাম যে এ মৌলের ক্ষয় ধ্রুবককে ল্যামডা দিয়ে প্রকাশ করে, যেহেতু এ মৌলের ক্ষয় ধ্রুবক, এই কারণে এ মৌলের ক্ষয় ধ্রুবককে আমি কি দিয়ে প্রকাশ করলাম? এ মৌলের ক্ষয় ধ্রুবককে আমি ল্যামডা এ দিয়ে প্রকাশ করলাম। ওকে, তাহলে এখন আমি লিখতে পারি, আমরা জানি সূত্রটা, আমরা জানি টি হাফ ইকুয়ালস টু 0.693 ভাগ ল্যামডা। ল্যামডার জায়গায় আমি কী লিখবো? ল্যামডা এ। যেহেতু আমি টি হাফটা জানি এ মৌলের, তাহলে আমি এটাকে এখানে নিব আর এটাকে ওইখানে নিব। ল্যামডা এ ইকুয়ালস টু আমি কী লিখতে পারি? 0.693 ভাগ টি হাফ। তাহলে 0.693 ভাগ টি হাফের মান 10, তো এটাকে ই করলে হবে 0. দেখো তোমরা একটু 0.06, যেহেতু 10 দিয়ে ভাগ বোঝাই যাচ্ছে একটা 0 বসবে সামনে, 693, তোমরা ক্যালকুলেটর দিয়ে করলে বুঝতে পারবা। ইয়ার ইনভার্স 1, কারণ ক্ষয় ধ্রুবকের একও কিন্তু সেকেন্ড ইনভার্স 1 শিখাইছিলাম, বা যখন ডে দেওয়া থাকবে ডে ইনভার্স 1, যেহেতু এখানে ইয়ার দেওয়া আছে এই কারণে আমি কী লিখলাম? ইয়ার ইনভার্স 1। আশা করি তোমরা বুঝতে পারছো ম্যাথটা। যারা যারা বুঝতে পারছো একটু আমাকে কমেন্টে একটু জানাও যে ভাইয়া বা আমি বুঝতে পারছি ম্যাথটা, তাহলে আমি বুঝতে পারবো যে না তোমরা বুঝছো। ওকে, এখন বলছে তোমাদের উভয় মৌলের 40% ক্ষয় হতে ভিন্ন সময় লাগবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। খুবই চমৎকার একটা কোশ্চেন, যে উভয় মৌলের কয় পার্সেন্ট? 40%। কত পার্সেন্ট? 40% ক্ষয় হতে ভিন্ন সময় লাগে কি, অর্থাৎ আমাদের টাইম বের করতে হবে। কত মানে কখন টাইম বের করবো আমরা? 40% ক্ষয় হতে। 40% ক্ষয় হলে অবশিষ্ট থাকলো কত পার্সেন্ট? 60%। অবশিষ্ট কত পার্সেন্ট থাকলো? 60%। তাহলে এখন আমি এ মৌলের ক্ষেত্রে সময়টা বের করব এবং বি মৌলের ক্ষেত্রে আমি কি বের করব? সময়টা বের করব। আমি ফার্স্টে এ মৌলের ক্ষেত্রে বের করব, এটা গ নাম্বার কোশ্চেন। এ মৌলের ক্ষেত্রে হ্যাঁ, এখানে বলছে উভয় মৌলের 40% ক্ষয় হতে, তাহলে এ মৌলের ক্ষেত্রে 40% ক্ষয় হলে অবশিষ্ট পরমাণুর সংখ্যা কত? 60%। তাহলে আমি লিখতে পারি এন, অর্থাৎ অক্ষত পরমাণুর সংখ্যাটা হবে প্রারম্ভিক পরমাণুর সংখ্যার 60%। 60% থাকা মানে কি? 0.6। তোমরা একটু খেয়াল করো, 40% ক্ষয় হয়েছে, তাহলে অবশিষ্ট কত রয়েছে? 40% ক্ষয় হওয়া মানে কি? 100-র মধ্যে 40% চলে গেছে, তার মানে 60% অবশিষ্ট আছে। এই 60% যে অবশিষ্ট আছে এটা
কোন পরমাণুর? প্রারম্ভিক পরমাণুর 60% অবশিষ্ট আছে। এটা কিন্তু এনটা কিন্তু অক্ষত পরমাণুর সংখ্যা। হ্যাঁ, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এটাই লিখতে পারি এমোলের ক্ষেত্রে। তাহলে আমরা জানি কি, আমরা কি জানি বলো তো? আমরা জানি হলো ওই যে তেজস্ক্রিয় রূপান্তর সূত্র। এখান থেকে আমি টাইমটা বের করে নিব। আমরা জানি n = n0 e⁻ ল্যামডা টি। এখানে ল্যামডা এ ধরলাম, যেহেতু এমোলের ক্ষেত্রে বের করতেছি, এখানে টি এর জায়গায় টি এ ধরলাম। হ্যাঁ, আর এই এনটা কি? এনটি একটু আগে দেখলাম n0 × 0.6, আর এটা কি n0 e⁻ ল্যামডা এ, এখানে টি এ, যেহেতু এমোলের ক্ষেত্রে বের করতেছি। n0 কেটে দিলাম, তাহলে এখানে কি থাকলো? 0.6, আর এখানে e⁻ ল্যামডা এ টি এ। এখন যদি আমি উভয় পাশে, এটা তো আমার রাখা যাবে না, এটাকে আমার বাদ দিতে হবে। এই কারণে উভয় পাশে আমি কি নিলাম? লন অ্যাড করলাম, লন 0.6। এখানে যদি আমি লন অ্যাড করি, লন e⁻ ল্যামডা এ টি এ, তো লন আর ই কাটা এই পাশে, আর এখানে লন 0.6 এর একটা ভ্যালু আছে। সেই ভ্যালুটা কত আমি একটু ক্যালকুলেটর দেখে নিচ্ছি। লন 0.6, আমি দেখতে পাচ্ছি লন 0.6 এর মানটা হলো -0.5108। কত? -0.5108। আর লন আর ই কাটা, তার মানে এখান থেকে মাইনাস ল্যামডা এ টি এ। তো আমি মাইনাস মাইনাস কেটে দিলাম। তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমার সময়টা লাগবে টি এ, এমোলের সময়, তো টি এই কষ্ট আমি এক লাইন কম করে দিতেছি, 0.5108 ভাগ ল্যামডা এ। এই ল্যামডা এর মান কিন্তু আমি গ হতে প্রাপ্ত, এই ল্যামডা এর মান কিন্তু আমি গ হতে প্রাপ্ত কত পাইছি? 0.0693, গ হতে প্রাপ্ত 0.0693। তাহলে এই ল্যামডা এর জায়গায় আমি কি লিখবো? ল্যামডা এর জায়গায় আমি অবশ্যই লিখবো 0.0693। হ্যাঁ, তাহলে আমাদের সময়টা বের হয়ে যাবে। তাহলে আমরা যদি এটা করি, তাহলে কী হবে? 0.5108 ভাগ 0.0693, তাহলে কত হয় আমাদের? হয় হলো 7.37। তাহলে আমি কী লিখবো? 7.37। এটা কি হবে? যেহেতু সময়টা বছরে ছিল, সময়ের একক ইয়ারে আমরা রাখবো। যেহেতু এমোলের ক্ষেত্রে আমি বের করছি, এখন একইভাবে আমাদের বিমোলের ক্ষেত্রে বের করতে হবে। যেহেতু বলছে উভয় মোলের 40% ক্ষয় হতে ভিন্ন সময় লাগবে কিনা। যেহেতু এমোলের ক্ষেত্রে আমি সময়টা বের করে ফেলছি, এখন বিমোলের ক্ষেত্রে আমি সময়টা বের করব। তাহলে আমি সুতরাং বিমোলের ক্ষেত্রে, তো সময় বের করতে গেলে কিন্তু আমাদের একটা জিনিস লাগে, ক্ষয় দ্রবক। ক্ষয় দ্রবকটা কিন্তু এমোলের ক্ষেত্রে আমরা ইজিলি বের করতে পারছি, কারণ আমাদের গতে আমি এই ক্ষয় দ্রবকটা বের করে নিয়েছিলাম। হ্যাঁ, যে কারণে আমাদের ম্যাথটা করতে সুবিধা হয়েছে। এখন বিমোলের ক্ষেত্রে বের করতে গেলে, বিমোলের ক্ষেত্রেও তো কিন্তু ক্ষয় দ্রবকটা আমাদের লাগবে, কিন্তু ক্ষয় দ্রবকটা কিন্তু আমাদের বের করা নাই। এই কারণে আমি ল্যামডা বি = কী লিখতে পারি? ল্যামডা এ = যেহেতু 0.693 টি হাফ ছিল, তাহলে ল্যামডা বি = সেম হবে 0.693 ভাগ টি হাফ। কিন্তু এখানে টি হাফের মানটা কত বলো তো দেখি, কেউ একজন বলতে পারো কি না? টি হাফের মানটা কত? দেখো এখানে বলছিলাম বি এর অর্ধায়ু এক্স। হ্যাঁ, এখানে এক্স এর মান কত বেরিয়েছিল? 5 ইয়ার। তার মানে বিমোলের অর্ধায়ু কিন্তু 5 ইয়ারই হবে। কত হবে? 5। 0.693 ভাগ 5। তাহলে আমি কী লিখবো? 0.693 ভাগ কত? 5। তো মানটা বের হয় আমাদের কত? মানটা বের হয় 0.1386। 0.1386। তাহলে আমি কী লিখবো? 0.1386। যে ক্ষয় দ্রবকের একক ইয়ার ইনভার্স সমান হবে, যেহেতু ইয়ারে দেওয়া ছিল। ওকে, তাহলে এই ভ্যালুটা যদি এখন আমি বসাই দেই বিমোলের ক্ষেত্রে, ল্যামডা বি যেহেতু পেয়ে গেছি, তাহলে আমি একদম এই ম্যাথটাকে এত কিছু করার দরকার নেই। তোমরা কি, যেহেতু এই ভ্যালু এখানেও 60%, মানে 40% ক্ষয় হয়েছে, তাহলে অক্ষত পরমাণুর সংখ্যা এই ক্ষেত্রে কত হবে? n0 × 0.6। বিমোলের ক্ষেত্রেও কিন্তু সেম হবে, n0 × 0.6, কারণ উভয় মোলের ক্ষেত্রে বলছে 40%। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি কি বিমোলের ক্ষেত্রে হবে n = n0 e⁻ ল্যামডা টি। তাহলে n এর জায়গায় কী হবে? 0.6 × n0, এখানে n0, এখানে e⁻, যেহেতু বিমোলের ক্ষেত্রে বের করতেছি ল্যামডা বি, এখানে লিখবো আমি টিবি। তো আমি n0 কেটে নিলাম, আর এখন উভয় পাশে আমি লন আনবো। কী আনবো? লন 0.6। এখানে যদি আমি লন আনি, তো লন e⁻ ল্যামডা টি, ল্যামডা বি টিবি। লন আর ই কাটা, আর লন 0.6 এর মান মাইনাস কত বের করেছিলাম? লন 0.6 এর মান -0.5108। তাহলে -0.5108, আর এখানে মাইনাস ল্যামডা বি টিবি।
তো মাইনাস মাইনাস আমি কেটে দিলাম। তাহলে টিবি ইকোয়াসটি কী পাবো, টিবি ইকোয়াসটা আমি পাবো, এক লাইন কম করে দিতেছি 0.5108 ইকোয়াস টু না ডিভাইড বাই ল্যামডা বি। তাহলে 0.5108 আর ল্যামডা বির মান আমি মাত্র বের করছি কত, 0.1386, 0.1386। তো আমি লিখে দেবো 0.1386। তাহলে মানটা কত বের হয়, মানটা হলো বের হয় 0.5108। খুবই ইম্পর্ট্যান্ট একটা সিকিউ, তোমাদের যে কোনো পরীক্ষায় আসবে, আর এসএসসি এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এটা, বা এই টাইপের যত ম্যাথ আছে। তাহলে কত, 3.68, কত বের হলো 3.68 ইয়ার। তাহলে কি ওই মোলের 40% ক্ষয় হতে ভিন্ন সময় লাগছে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। হ্যাঁ অবশ্যই, কারণ টিএ লাগছিল কত বছর, টিএতে লাগছিল হলো আমার 7.37 ইয়ার। কত লাগছিল দেখো, আমি যদি অপোজিট আগের পেজটা একটু খেয়াল করি, টিএতে লাগছিল 7.37 ইয়ার, আর টিবিতে অর্থাৎ বি মোলের ক্ষেত্রে সময়টা 40% ক্ষয় হতে সময়টা লাগছে 3.68। তাহলে তো ভিন্ন সময় লাগছে, অর্থাৎ টিএ নট টিবি। খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তো আশা করি তোমরা এই কোশ্চেনটাও বুঝতে পারছো। আর আমি আজকের রাতের মধ্যে তোমাদের এতদিন তোমরা সবাই জানো যে আমাদের একটা মানে খুবই ক্রুশিয়াল সময় গিয়েছে আমাদের বাঙালি জাতির জন্য। যাই হোক, সবার জন্য শুভকামনা রইলো, তোমরা পড়াশোনা শুরু করে দাও, কারণ তোমাদের এক্সাম খুবই সন্নিকটে, দেখবা আস্তে আস্তে সামনে প্রি টেস্ট, এরপর টেস্ট। সো এই জন্য আমি খুব মানে আজকের রাতে একটু তোমাদের সব কিছু নিয়ে একটু স্টাডি করবো যে তোমাদের কীভাবে ক্লাস দিলে ভালো হয়, কারণ তোমরা সবাই আমি তোমাদের সবার কাছে দায়বদ্ধতা, আমার নিজের কাছে মনে হয় যে তোমাদের সবার প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। তো সেই কথা মাথায় রেখেই আমি তোমাদেরকে একটা রুটিন করে দিব। এর আগে আমি করে দিয়েছিলাম, তো তখন এরপর করে দেওয়ার পরে কিন্তু আমাদের দেশে একটা মানে সেই 1971 সালের যুদ্ধের পর মনে হয় সবচেয়ে বড় যুদ্ধ আমরা 2024 সালে স্টুডেন্টরাই করলাম। তো বুঝতে পারতেছো কি একটা সময় আমরা পার করছি। এখন আমরা আশা করি দেশের অবস্থা সব কিছু ঠিক হয়ে যাবে এবং আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়ে যাবে, যেহেতু আমাদের ভালো মানুষ এসেছে আমাদের দেশে রিপ্রেজেন্টেটিভ করতে। তো আমরা আশা রাখবো আমাদের পড়াশোনার মান প্লাস জীবনযাত্রার মান সব কিছু উন্নতি ঘটবে এবং আমরা সবাই একটু ডেডিকেটেড হয়ে পড়াশোনা করব। এখন আর বাইরে যেতে হবে না আমাদের, কারণ আমাদের কর্মক্ষেত্র যদি এই বাংলাদেশ যদি এখন ঠিক হয় তাহলে আমাদের কর্মক্ষেত্রগুলাই পড়াশোনার পর ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আশা করি সবাই সিরিয়াস হয়ে পড়াশোনা করবা। আর আমি যেভাবে বলবো তোমাদের একটা রুটিন করে দিব, ওই রুটিন অনুযায়ী যদি পড়তে পারো প্রত্যেক দিন তাহলে অবশ্যই সবাই ভালো করবা। সো আজকে আমি এ পর্যন্ত পড়াচ্ছি তোমাদের। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।